নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এর আগে যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম যে K-19 যারা নাগরিকত্ব পেয়েছেন, যে কয়জনই পেয়েছেন, তার মধ্যে যাদের ভোটার তালিকায় আগে থেকে নাম ছিল এবং আগে থেকে যাদের পাসপোর্ট ছিল, তাদের আগামী দিনে K-19 নাগরিকত্ব পাওয়ার পর কি সমস্যা হতে পারে, গভর্নমেন্ট চাইলে করতে পারে, সেটা নিয়ে কিছু কথা বলবো বলে আমি বলেছিলাম। কিন্তু তার মধ্যে আর একটা ভিডিও ঢুকে গেল, ওই মোদি সাহেব এসেছিলেন ঠাকুরনগরে, সেটা নিয়ে কয়েকটা কথা বলেছি ঠিক এর আগের যে ভিডিওটাতে। সেই জন্য এইটা একটা ভিডিওর পরে আজকে এই ভিডিওটা আমি করছি। আমি আপনাদের একটা আইনের কথা আর একবার একটু মনে করে দেব, এর আগেও আমি এটা নিয়ে ভিডিও করেছি। সেই আইনটা হয়েছে এই যে 2025 সাল গেল, এর একেবারে শেষের দিকে, মানে এখন থেকে 5-6 মাস আগে আইনটা তৈরি হয়েছে। সেই আইনটার নাম হলো দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এই আইনটা হলো 4টে আইন, এর আগে থেকে ছিল ভারতবর্ষে 4টে আইন অ্যামালগামেট করে, একসাথে করে একটা নতুন আইন তৈরি হয়েছে। এবং এই নতুন আইন যখন তৈরি হয়েছে তখন আরো কিছু কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে, যাতে এই ভারতবর্ষে যারা পাসপোর্ট নিয়ে এসেছেন, বেআইনিভাবে এসেছেন, তাদেরও বিপদ হতে পারে। আর এর পরে বাংলাদেশ থেকে যারা আসবার কথা ভেবেছেন, শুধু বাংলাদেশ না, বা পাকিস্তান, অন্যান্য দেশ থেকে, তারা যাতে আর এখানে না আসতে পারেন, এসে যাতে এখানকার জন অরণ্যে যাতে আর মিশে যেতে না পারেন, তার জন্য কিছু নতুন নতুন ব্যবস্থা করেছে। এইটা উনি পূর্ববঙ্গের দুর্গত হিন্দুদের জন্য একটা শুভ বার্তা দিয়েছে, আর যারা এসে পড়েছে তাদের জন্য একটা বার্তা আছে, সেটা হলো চুরি বিদ্যা ভালো বিদ্যা, যদি ধরা না পড়ো, ধরা যদি পড়ো 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। কি কি আইন অ্যামালগামেট করেছে? 4টে আইন। আইনগুলো হলো দি পাসপোর্ট উইদিন ব্র্যাকেট এন্ট্রি ইনটু ইন্ডিয়া, দি পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া ব্র্যাকেটের মধ্যে অ্যাক্ট 1920, দি পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া। আমি কথাটা বারবার বলছি কারণ যারা এখানে এসেছেন, পাসপোর্ট নিয়ে এসেছেন, ফিরে যাননি, বা এখানে আসে আবার নতুন নতুন করে এদিক ওদিক করে পাসপোর্ট করেছেন, সেই জন্যে আইনের নামটাও মোদি সেটা হিসেব করেই করেছে, দি পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920, এটাকে অ্যামালগামেট করেছে। দি রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, ওই যে এসে নাম রেজিস্ট্রি করা, FRR ওতে তার যে আইন কানুন ছিল, সেটা এই আইনের মধ্যে ঢুকিয়েছে, ঢুকে আরো কঠোর করেছে। তাহলে কি অ্যাক্ট 2 নম্বরে? দি রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, 39 সালের আইন। এটা আগেরটা 20 সালের, এটা 39 সালের আইন। তৃতীয় যেটা, সেটা হলো দি ফরেনার্স অ্যাক্ট 1946, এটা 47 সালের আইন। দি ফরেনার্স অ্যাক্ট, বিদেশিরা যারা এদেশে আছেন সেই সমস্ত লোকের জন্য আইনটা ছিল।
4 নম্বরে হলো দি ইমিগ্রান্টস ক্যারিয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট 2000। এই আইনটা অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল, সেটাও এইটার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা আইনের মধ্যে এনেছে, দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এই আইনটা প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে, এই আইনটা 25 সালে করলো কেন? এই যে 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, এইরকম ব্যাপারটা 25 সালে মোদির কি দরকার পড়লো? এই আইনটা 25 সালে মোদির কি দরকার পড়লো? এগুলো একটু ভাবতে হবে, ভাববেন না? আমি আগে বলেছি না, বাড়ির পাশে যখন চালাটা দেয় তখন বুঝতে হবে চালাটা দরকার, হয় গরু পুষবে, না হলে কিছু একটা রাখবে, এই জন্য বাড়ির পাশে চালাটা দিয়েছে। আইন যখন সংশোধন হয় তখন বুঝতে হবে আইনটা কার্যকরী করার প্রয়োজন পড়েছে। এই যে কার 19-এ কিছু লোক নাগরিকত্ব পেয়েছে বা কিছু লোক হয়তো পাবে, হিসেব করে দেখবেন এর মধ্যে 80% লোকের ভোটার তালিকায় নাম আছে বা আগে থেকে পাসপোর্ট আছে। এইটা একটু যারা নাগরিকত্ব পেয়েছেন তারা নিজেরা ভালো করে বুঝবেন, কাছে যারা পেয়েছেন আপনার ভোটার তালিকায় আগে থেকে নাম ছিল কিনা বা আপনার পাসপোর্ট আছে কিনা, আমার থেকে আপনি ভালো জানবেন। কিন্তু আমি আমার পাড়ায় গ্রামে পরিচিত জনের মধ্যে দেখেছি যে যাদের যাদের কয়েকজন যারা পেয়েছে কাতে, তাদের প্রায় সবাই হয় ভোটার তালিকায় আগে থেকে নাম ছিল, না হলে তাদের পাসপোর্ট আছে। এখন এই ভোটার তালিকাটা বলি, এই যে আপনি 2014 সালের আগে এসেছেন, কাতে আবেদন করতে গেলে লাগে তো যে আপনি 2014 সালের আগে এসেছেন, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কতগুলো কাগজের তালিকা করেছে। আমার থেকে ভালো বুঝবেন যারা সিএতে অ্যাপ্লাই করেছেন, নাগরিকত্ব পেয়েছেন বা করতে যাচ্ছেন, তারা সবসময় চর্চা হচ্ছে তো তাদের। আমার যতদূর মনে পড়ে 20টা কাগজ লাগবে। আপনি একটু খুঁজে দেখুন তো ওই 20টার মধ্যে ভোটার তালিকায় বা ভোটার কার্ডটা আছে কিনা আর পাসপোর্টটা আছে কিনা। 20টার মধ্যে ভোটার কার্ড আর পাসপোর্টটা আছে কিনা একটু খুঁজে রাখেন। আমি যতদূর জানি এই দুটো নেই। কেন নেই? নেই তার কারণ এসআইআর এর নাম তোলার জন্য সরকার ধরে নিয়েছে তাদেরই নাম উঠবে যারা এর আগে ভোটার তালিকায় ছিল না। ভোটার তালিকায় নাম থাকলে তো সে নাগরিক, তাই না? সাধারণভাবে এইটাই হচ্ছে হিসেব। সেই জন্য ওটা তো তাদের জন্য নয়, এই যে কার 19 ইত্যাদি ইত্যাদি তাদের জন্য নয়। পাসপোর্ট যার আছে সে তো নাগরিক, বলে কার 19 তাদের জন্য নয়, কারণ তারা তো ইতিমধ্যে নাগরিক। এখন কথা হলো এই পাসপোর্টটা কি করে হয়েছে? আপনি নাগরিক না হয়েও পাসপোর্ট করেছেন কিনা। মোদী সরকারের হিসেব হচ্ছে এইটা অনেকে বা বেশিরভাগ তাই করেছে, যে কারণে ওই আইনটা করেছে যে তাদের কি করে পাকড়াও করা যাবে। এই বিষয়টা একটু ভাবুন। দেখুন 2014 আগে আসার জন্য এই দুটো, 2014 আগে যদি ভোটার তালিকায় নাম উঠে থাকে বা পাসপোর্ট হয়ে থাকে, তো এইটা ছিল তো সব থেকে সলিড প্রমাণ, সব থেকে শক্ত প্রমাণ। কিন্তু 20টার মধ্যে ওই দুটো রাখেনি। কেন রাখেনি এগুলো তো একটু ভাবতে হবে। এটা তো কাকতালীয় না যে ভুল করে নাম নেই। এটা একটু আপনারা ভাবুন, দেখবেন আমি যা দুটা কথা বললাম একটু গোলমাল বোধহয় করে ফেলেছি। যাই হোক, যা বললাম আপনি তার থেকে ভালো বুঝবেন, আপনি সত্যি তার থেকে ভালো বুঝবেন। একটু হিসেব করে দেখুন, নিজেরটা নিজে খুব ভালো বোঝা যায়।
এখন আমি বলছি, যখন আপনি পাসপোর্ট পেয়েছেন, আমি শুধু পাসপোর্টের কথা বলছি, কারণ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে পাসপোর্টের কথাই লিখেছে যে যদি ভুল ইনফরমেশন দিয়ে, ভুল কাগজ দিয়ে, মিথ্যে ডিক্লারেশন দিয়ে, ফোর্স ডকুমেন্ট সাবমিট করে ডিআইবি কে পয়সা দিয়ে যদি ভোটার তালিকায় নাম তুলে থাকেন, তাহলে আপনার 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। একবারে পাসপোর্টের কথাটাই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে উল্লেখ করেছে। ফলে সেটা নিয়েই কথা বলি। এখন আপনি পাসপোর্ট আছে, আপনি কাতে আবেদন করেছেন। কাতে যখন আবেদন করেছেন, তখন আপনি একটা জায়গায় লিখেছেন আপনার জন্মস্থান কোথায়। আপনার জন্মস্থান আপনাকে লিখতে হয়েছে। কি লিখেছেন? যারা কাতে নাগরিকত্ব পেয়েছেন তারা প্রত্যেকে লিখেছেন, কারণ এটা আইনত বাধ্য আপনি লিখতে, তাই বলছি প্রত্যেকে লিখেছেন যে আপনার জন্মস্থান যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের কোনো একটা জেলা, কোনো একটা গ্রাম আপনি লিখেছেন। লিখে আপনি কার-19 নাগরিকত্ব পেয়েছেন। আর আপনি খুলে দেখুন আপনার বাড়িতে যে পাসপোর্ট আছে, সেই পাসপোর্টে আপনার জন্মস্থান কোথায়। আমি 100% বলতে পারি, ওই আইনের কারণেই 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখেছেন মসলন্দপুর, উত্তর 24 পরগনা, বা বাগদা, উত্তর 24 পরগনা, বা কৃষ্ণনগর, নদিয়া, বা জয়নগর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, যেখানে হোক, আপনি ইন্ডিয়ার কোন জায়গা আপনার জন্মস্থান এটা লিখেছেন। তাহলে এই যে পাসপোর্টটা করা, কার-19 সার্টিফিকেটটার সাথে যখন এই পাসপোর্টটা তারা কম্পিউটারে সব তথ্য আছে মিলিয়ে দেখবে, তখন আপনি যে পাসপোর্ট করার সময় ভুল ডিক্লারেশন দিয়েছেন, মিথ্যে কাগজ দিয়েছেন, তার জন্য কি আপনার ওই পাসপোর্টের সময় দেওয়া কাগজপত্র খুঁজে বের করে, পুরনো ফাইল বের করে দেখার লাগবে? লাগবে না। তারা শুধু এই জন্মস্থানের জায়গাটা দেখেই কাতে যেটা লিখেছেন, পাসপোর্টে যেটা লিখেছেন, সেইটাতে আপনি যে মিথ্যে ডিক্লারেশন দিয়েছেন, ভুল ডিক্লারেশন দিয়েছেন, গভর্নমেন্টকে আপনি বিভ্রান্ত করেছেন, যেটা এই ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্টে 7 বছর জেল এবং 10 লাখ টাকা জরিমানা করবার জন্য অপরাধ, সেই অপরাধে অপরাধী প্রমাণিত হবেন। অনেকে বলছেন যে আপনি কাতে আবেদন করতে নিষেধ করেছেন। কথাটা ঠিক বলছেন না। আমি কাউকে নিষেধ করিনি। যদি কেউ আমাকে টেলিফোন করে থাকেন, আবার আজকে আমার এই বক্তৃতা শুনছেন, এই ভিডিও দেখছেন, শুনছেন, তিনিও মনে করে দেখুন, আমি বলেছি আমরা কাউকে উৎসাহিত করছি না, কারণ এইসব সমস্যাগুলো আছে, কিন্তু কাউকে বারণও করছি না। যদি কেউ মনে করেন তার সমস্ত কাগজপত্র আছেন, তিনি যদি করতে চান করবেন, হয়তো পেয়েও যাবেন, নাও পেতে পারেন। আমরা কাউকে উৎসাহিত করিনি। অনেকেই মন্তব্য লিখেছেন, মিথ্যে কথা লিখেছেন। আমি সবার কথার জবাব আর ওই মন্তব্য দিচ্ছি না, আমি ভিডিওর মাধ্যমে বলছি, আমরা বরাবর মানুষকে উৎসাহিত করিনি, নিরুৎসাহিত করেছি, বারণ করিনি। তা সত্ত্বেও আমি জানি কিছু লোক যারা আমার ওখানে যদি 100টা মন্তব্য এসে থাকে আমার ভিডিও শুনে, তার মধ্যে 80টা আমাকে খারাপ কথা বলছেন, গালাগালি করছেন। আমি জানি এরা কারা। এরা সব বেতনভুক্ত বিজেপির লোক, আমাদেরই সমাজের লোক অনেকে। তারা বেকার মানুষ, 5,000-7,000 টাকা দেয়। ওদের কি ওই কি ছেলে আছে একটা, ওই ছেলে এটা কম্পিউটার নিয়ে বা একটা ল্যাপটপ নিয়ে তারা কাজ করেন, ওইটা পান, ওইটা কারোর পকেট খরচ হয়, কারো সংসারের কাজে লাগে। তারা এই গালাগালি করবেন, কারণ এইটা তাদের চাকরি।
এটা তাদের ডিউটি, তো তারা করুন। আমি ও নিয়ে প্রথম যখন বুঝতে পারিনি তখন একটু খারাপ লাগতো, এখন বুঝে গেছি, ও নিয়ে আর কোনো মাথা ব্যথা হয় না। কিন্তু এইগুলো একটু ভাবুন যে কেন এই আইনগুলো মোদী সরকার করছে। একদিকে এই আইনগুলো করছে, আর একদিকে এসে মোদীর গ্যারান্টি বিলিয়ে বেড়াচ্ছেন। আমি দেখুন, আমরা সব কথা তো একটা ভিডিও বলা যায় না, আমরা এরকম দুই চারটে উদাহরণ তুলে দিয়ে কিভাবে ভাবতে হবে ব্যাপারটা, কিভাবে বিশ্লেষণ করতে হবে, সেইটার কিছু পথ বলে দিতে পারি, কিছু পদ্ধতি বলে দিতে পারি। তাতে আমরাও যেটা বলছি সেটা 100% সত্য হবে, ঠিক হবে তা নয়। আপনিও যেটা ভাববেন সেটা 100% সত্য হবে, ঠিক হবে তা নয়। আমাদের দায়িত্ব, অন্তত আমি সেটা মনে করি, আপনার মাথার মধ্যে কিছু প্রশ্ন তুলে দেওয়া। এই প্রশ্ন যখন মাথার মধ্যে আপনার ঘুরপাক খাবে, দেখবেন আপনি নিজেই এর উত্তর বুঝে যাবেন, সত্য অনুসন্ধান শুরু করবেন, সত্য খুঁজে পাবেন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।